চাপা দিয়ে 7 জনকে আহত করায় ট্রাক চালককে পিটিয়ে হত্যা। স্বাধীনতা বিরোধী সিল মেরে দিল বিএনপি, নিজেদের স্বাধীনতা বিরোধী হিসেবে মেনে নিল জামায়াত। বিগত নির্বাচন ছিল ভাগাভাগির, বললেন ফয়জুল করিম। এবং সর্বশেষ জানাবো, সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। চাপা দিয়ে 7 জনকে আহত করায় ট্রাক চালককে পিটিয়ে হত্যা। ফরিদপুরে বেপরোয়া একটি ট্রাকের চাপায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতার পিটুনিতে ওই ট্রাকের চালক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকে থাকা আরো 2 জন। স্থানীয়দের দাবি, ট্রাকটির চাপায় অন্তত 7 জন আহত হয়েছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী সালতা উপজেলার বালিয়াগত্তি বাজার এলাকায় প্রথমে ট্রাকটির চাপায় অন্তত 6 জন আহত হন। এরপর স্থানীয়রা মোটরসাইকেলের ট্রাকটিকে ধাওয়া দেন। এ সময় রসুলপুর তালমা আঞ্চলিক সড়ক দিয়ে ট্রাকটি আরো বেপরোয়া গতিতে ছুটতে থাকে। এক পর্যায়ে ট্রাকটি গ্রামের সরু সড়কে ঢুকে পড়ে এবং নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজার ও বিলনালিয়া এলাকায় আরো কয়েকজনকে আহত করে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। ধাওয়া খেয়ে ট্রাকটি বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় মুন্সি স্টোরের সজোরে ধাক্কা দেয়। এরপর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে এবং চালক হান্নান, হেলপার নাইম ও আলামিনকে টেনে নামিয়ে মারধর করে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করে, অন্য 2 জন চিকিৎসাধীন। খবর পেয়ে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানি আজাদ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্বাধীনতা বিরোধী সিল মেরে দিল বিএনপি, নিজেদের স্বাধীনতা বিরোধী হিসেবে মেনে নিল জামায়াত। আওয়ামী লীগ যা করতে পারেনি বিএনপি তাই করলো জামায়াত ইসলামীর সাথে। জামায়াত ইসলামী স্বাধীনতা বিরোধী এতদিন এই তকমা ছিল মুখে মুখে। আদালতে বিভিন্ন রায়ের পর্যবেক্ষণে জামায়াতকে স্বাধীনতা বিরোধী বা অপরাধী সংগঠন বলতো, কিন্তু এবার রাষ্ট্রীয় বিলে জামায়াতকে স্বাধীনতা বিরোধী হিসেবে সিল মেরে দিল তারেক রহমানের সরকার। মজার ব্যাপার হলো, জামায়াত এই বিলের বিরুদ্ধে তেমন জোরালোভাবে দাঁড়াতে পারল না। আরো মজার ব্যাপার হলো, জামায়াতের জোর সঙ্গী এনসিপি এই আইনে সমর্থন দিয়েছে। বিএনপি বলছে জামায়াত নিজেদের স্বাধীনতা বিরোধী হিসেবে মেনে নিয়েছে। আসলে কি জামাত ইতিহাসকে মেনে নিল? ঘটনার সূত্রপাত গত 9 এপ্রিল। সেদিন সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল 2026 উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান। সংশোধিত এই আইনে 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করা কয়েকটি রাজনৈতিক দল ও গোষ্ঠীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং নেজামে ইসলামী সহ আরও কয়েকটি পক্ষ। দর্শক, সংসদে যখন কোনো বিল পাশ হয় তখন তার উপর সংশোধনী প্রস্তাব দেওয়া বা বিরোধিতা করা একটি সাধারণ গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু গত 9 এপ্রিল যখন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা বিলটি কণ্ঠে পাশ হলো, তখন দেখা গেল এক অদ্ভুত পরিস্থিতি। একদিকে সরকার দাবি করছে জামাত এই বিলে তীব্র কোনো বিরোধিতা করেনি বা কোনো সংশোধনী প্রস্তাব আনেনি, তাই এটি তাদের এক ধরনের মেনে নেওয়া। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান 29 এপ্রিল বক্তব্য এই জল্পনাকে আর উস্কে দিয়েছে। তার মতে, যেহেতু তারা বিষয়টি নিয়ে সংসদে তেমন কোনো জোরালো অবস্থান নেয়নি, তাই তারা কার্যত নিজেদের স্বাধীনতা বিরোধী হিসেবে স্বীকৃতি দিয়েছে। সহজ কথায়, সরকার এখানে একটি সূক্ষ্ম রাজনৈতিক চাল চেলেছে। বিলের সংজ্ঞা জামায়াতকে 71-এর স্বাধীনতা বিরোধী হিসেবে স্পষ্ট করে লেখা হয়েছে। এখন সরকার পক্ষে যুক্তি হলো, আমরা তো লিখেই দিয়েছি, তোমরা কারা আর তোমরা তো তা বাধা দাওনি, তাহলে তো বিষয়টি
তোমরা মেনে নিয়েছো। অন্যদিকে জামায়াতের অবস্থানটি বেশ চতুর, তারা সরাসরি বিলটিকে ফ্যাসিবাদী বয়ান বলে উড়িয়ে দিচ্ছে। জামায়াতের শীর্ষ নেতাদের বক্তব্য অনুযায়ী সংসদে তাদের আপত্তিকর কণ্ঠস্বরকে সরকার ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছে। তাদের প্রশ্ন, আমরা আপত্তি জানালাম কিন্তু তা তো ধোপে টিকলো না, তাহলে আমাদের কি করার ছিল? এখানে জামায়াত আসলে একটি কৌশল অবলম্বন করেছে। তারা নিজেদের এখানকার জনসমর্থন সামনে আনছে যাতে সাধারণ মানুষের কাছে তারা নিজেদের একটি আধুনিক ও গণতান্ত্রিক দল হিসেবে তুলে ধরতে পারে। তাদের ভাষায় একাত্তরও সেই পুরনো প্রসঙ্গ তুলে এনে সরকার আসলে বর্তমানে রাজনীতিতে আরো কোণঠাসা করার চেষ্টা করছে। অর্থাৎ জামাত এই তকমা মানছে না, বরং এটাকে একটি রাজনৈতিক ষড়যন্ত্র বা মিথ্যাচার হিসেবে প্রমাণের চেষ্টা করছে। কিন্তু আসল ঝুঁকিটা কোথায়? বিশ্লেষকরা যেদিকে ইঙ্গিত করছেন সেটি হলো আইনি বৈধতা। এতদিন স্বাধীনতা বিরোধী এই অভিযোগটি ছিল মূলত রাজনৈতিক বাকবিতণ্ডা, কিন্তু এই বিল পাশের মাধ্যমে তা এখন একটি আইনি বাস্তবতা বা রাষ্ট্রীয় নথির অংশ হয়ে গেল। এখন যেহেতু জামাত ইসলামী নামটাই রাষ্ট্রের নথিতে স্বাধীনতা বিরোধী হিসেবে খোদাই করা হয়েছে, ভবিষ্যতে যে কোনো সরকার চাইলে সংবিধান বা অন্যান্য আইনি ধারার মাধ্যমে তাদের বিরুদ্ধে বড় ধরনের আইনি পদক্ষেপ নিতে পারে। অর্থাৎ জামায়াত মুখে মানুক বা না মানুক, রাষ্ট্র এখন তাদের এমন একটি কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে যেখান থেকে বের হওয়া আইনিভাবে খুব কঠিন। পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় সরকার এই বিল পাশের মাধ্যমে একটি ঐতিহাসিক অবস্থান স্পষ্ট করেছে যা দীর্ঘমেয়াদে জামায়াতের জন্য আইনি সংকটের কারণ হতে পারে। আর জামায়াত এখন আইনি লড়াইয়ের চেয়ে বেশি জোর দিচ্ছে জনমতের উপর। তারা চাইছে তাদের নতুন রূপ দিয়ে অতীতের এই দায়কে চাপা দিতে। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। সরকার কি সত্যি কোনো আইনি পথে তাদের নিষিদ্ধ করার দিকে এগোচ্ছে, নাকি এটি কেবলই রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল, সেটি এখন বড় প্রশ্ন। বিলটি পাশ হয়ে যাওয়া মানে জামায়াতের রাজনীতি শেষ হয়ে যাওয়া নয়, বরং এটি তাদের উপর চাপিয়ে দেওয়া এক অদৃশ্য শিকল যা ভবিষ্যতে তাদের প্রতিটি পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করবে। জামায়াতের এই কৌশলগত নিরাপত্তা কি আসলে তাদের আত্মরক্ষার উপায়, নাকি পরিস্থিতির কাছে নিরুপায় আত্মসমর্পণ? সেই উত্তর খুঁজতে আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের রাজনীতিতে একাত্তরকে উপেক্ষা করার সুযোগ নেই। বিগত নির্বাচন ছিল ভাগাভাগি, বললেন ফয়জুল করিম। বিগত নির্বাচন জনগণের নির্বাচন ছিল না, বরং এটি একটি চুক্তি নির্ভর ও ভাগাভাগি নির্বাচন ছিল, এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বর্তমান সংসদীয় ব্যবস্থার সমালোচনা করে মুফতি ফয়জুল করিম বলেন, আশ্চর্য বিষয় হলো বিরোধী দল সংসদে দাঁড়িয়ে বলে তারা বিরোধী দল না। সরকারি ও বিরোধী দলের মধ্যে আগে থেকে চুক্তি হয়েছে কার কয়টি সিট হবে। তিনি অভিযোগ করেন ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী আন্দোলনকে নির্বাচনে হারানো হয়েছে। সমাবেশে সরকার সমালোচনা করে বক্তারা বলেন, অর্থনীতি নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বদলে সরকার